দ্বিতীয় জুলাই অভ্যুত্থান দিবস পালিত হলো 5 অগস্ট মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ঢাকার চীনমৈত্রী সম্মেলন। তো এই প্রোগ্রামের একটি প্রামাণ্য চিত্র বা ডকুমেন্টারিকে কেন্দ্র করে যে হট্টগোল হতে আমরা দেখলাম, যে বিশৃঙ্খলা এবং কেওয়াজ হতে দেখলাম, যেই বিশৃঙ্খল পরিস্থিতি দেখে বিদেশি ডেলিগেট বা বিদেশি অতিথি যারা ছিল তারা প্রোগ্রাম ছেড়ে চলে গিয়েছে। তো কি হয়েছিল সেখানে, সেই ডকুমেন্টারিতে কি ছিল কি ছিল না, বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে যে সেই ডকুমেন্টারিতে বিএনপি 24-এর অভ্যুত্থানের যে ইতিহাস তুলে ধরেছে সেটা টোটালি বিএনপি তাদের ক্রেডিট দেখিয়েছে, বা 24-এর অভ্যুত্থানের ইতিহাসটাই আসলে বিএনপি ছিনতাই করে নিয়েছে। সেখানে জুলাই শহীদ আবু সাইদকে তুলে ধরা হয়নি, বা অন্যান্য যারা শহীদ হয়েছে তাদেরকেও তুলে ধরা হয়নি। এরপরে জুলাই অভ্যুত্থান আন্দোলনের অগ্রনায়ক ছাত্র সমন্বয়ক যারা ছিল তাদেরকে হাইড করা হয়েছে, তাদেরকে তুলে ধরা হয়নি। এ ধরনের বিভিন্ন অভিযোগ, যার ফলে হট্টগোল এবং এই বিশৃঙ্খল কেওয়াজ পরিস্থিতি আমরা দেখলাম। তো আসলেই কি বিএনপি ইতিহাসকে ছিনতাই করে নেওয়ার চেষ্টা করেছে, বা মানে পুরো আন্দোলনের ক্রেডিটটা বিএনপিময় করে নিয়েছে? আর যদি এটি করে থাকে কারা করেছে, কেনই বা করেছে? এতে কি বিএনপি সরকারের লাভ হলো না লস হলো? দর্শক শ্রোতা, আজকে এই বিষয় নিয়ে সংক্ষেপে কিছু কথা বলবো। গ্রামে আছি, ইলেকট্রিসিটি নেই, বাইরে বৃষ্টি হচ্ছে, তাই হয়তোবা অন্ধকার দেখাচ্ছে। যাই হোক, তো চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্ট। শুরুতে আসি প্রামাণ্যের চিত্রে কি দেখলাম। কয়েকদিন পরে আমি আলোচনা করছি এই জন্য যে আমি প্রামাণ্য চিত্রটা দেখার অপেক্ষায় ছিলাম, পাচ্ছিলাম না, বিভিন্নভাবে খোঁজার চেষ্টা করেছিলাম। তো পরবর্তীতে একজন আমাকে পাঠিয়েছে, আমি দেখলাম। তো জিস্ট অংশ যদি বলি প্রামাণ্য চিত্রের, সেই ডকুমেন্টারির বিগত 15, 16, 17 বছরের শেখ হাসিনার ফ্যাসিবাদী যে শাসন ব্যবস্থা সেটি ধাপে ধাপে তুলে ধরা হয়েছে। এরপরে 2024-এ এসে যে তুমুল আন্দোলন, মানুষ রাজপথে, মানুষ নেমে গেছে, সেই চিত্রগুলো তুলে ধরা হয়েছে। এরপরে 24-এর আন্দোলনের মুখে এক পর্যায়ে শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে যে বলেছিলেন, মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে না, তো চাকরি পাবে কি রাজাকারের নাতিপুতিরা? এই শেখ হাসিনার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এই স্লোগান টোলোগান মোটামুটি সেই ডকুমেন্টারিতে স্থান পেয়েছে, বা শেখ হাসিনার ওই বক্তব্য স্থান পেয়েছে। এরপরে একটা পর্যায়ে গিয়ে দেখলাম যে এক দফার ঘোষণা, এটি কৌশলে তারেক রহমানকে প্রেজেন্ট করা হয়েছে। তারেক রহমানের একটি অ্যানিমেশন পিকচার সাইট থেকে আসছে, এবং সেখানে তারেক রহমানের যে ভয়েসটা, দফা এক, দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ, সেটি শুনলাম। এরপরে ধাপে ধাপে সামনে গিয়ে আরেকটা পর্যায়ে গিয়ে দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যে নেতা আবিদ, সেই আবিদের যে একটা বক্তব্য ছিল যে প্লিজ কেউ কাউকে ছেড়ে যাবেন না, সেটিও ওই ডকুমেন্টারিতে স্থান পেয়েছে। আর ওই যে প্রোগ্রামে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেছিলেন যে যেই ডকুমেন্টারিতে আবু সাইদ নেই সেটি কোনো ডকুমেন্টারি হতে পারে না। তো আমি যে ডকুমেন্টারিটি দেখেছি সেখানে আবু সাইদ ছিল, বাট না থাকার মতো, 1 সেকেন্ডের মতো। মানে ধারাবাহিকভাবে আবু সাইদকে দেখানো হয়েছে, মুগ্ধকে দেখানো হয়েছে, বাট চোখে পড়ার মতো না, মানে হাইলাইট করে তুলে ধরা হয়নি। তারেক রহমানকে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা আবিদকে যেভাবে হাইলাইট করে তুলে ধরা হয়েছে, আবু সাইদ মুগ্ধদেরকে এভাবে হাইলাইট করে তুলে ধরা হয়নি। তো এই দেখলাম ডকুমেন্টারি। তো এবার আসি এই ডকুমেন্টারিতে যা দেখেছি আর 2 বছর আগে 24-এর আন্দোলনের বাস্তবে আমরা যা দেখেছি, এর মধ্যে পার্থক্যটা কোথায়? 24-এর আন্দোলনটা প্রথমে শুরু হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কার ইস্যু নিয়ে। পরবর্তীতে সেটি ধাপে ধাপে গিয়ে 9 দফা দাবিতে গড়ায়, সেখান থেকে আবার 1 দফায় গড়ায়। তো এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতারা ছিল, নাহিদ, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, প্রথম সারির সমন্বয়কেরা, এদেরকে যখন
ডিবি ধরে নিয়ে গেল, আন্দোলন একদম স্তমিত পর্যায়ে চলে গেল, আন্দোলন আর হবে কি হবে না বোঝা যাচ্ছিল না। সেই সময় যখন দ্বিতীয় সারির সমন্বয়করা সামনে এসেছিল, হান্নান মাসুদ, বাকের মজুমদার, তো এই সমন্বয়কদের কারোরই কোনো অস্তিত্ব সেই ডকুমেন্টারির মধ্যে আমি খুঁজে পেলাম না। এরপরে চরমোনাই পীর সাহেবের যে অবদান ছিল তারও কোনো অস্তিত্ব এই ডকুমেন্টারিতে নেই। বা শিক্ষক ফোরাম, সুশীল সমাজরা যে নেমে এসেছিল, তাদেরও কোনো অস্তিত্ব এই ডকুমেন্টারিতে নেই। বা শিল্পী সমিতির অভিনেতা, অভিনায়ক, শিল্পীরা, গায়করা যে নেমে এসেছিল, তাদেরও কোনো অবদান এই ডকুমেন্টারিতে দেখলাম না। আর রাজনৈতিক দল হিসাবে জামাত শিবির বা বিএনপি, তারা তো রাজনৈতিক দল হিসাবে আসলে এই ইসে ছিল না, এই আন্দোলনে ছিল না, তারা অন্যভাবে ছিল। বিএনপিও যেমন বলেছিল তখন যে আমরা এই আন্দোলনে নেই, বা জামাত শিবিরেরও দায়িত্বপ্রাপ্ত কাউকে আমরা তখন দেখি। ইভেন যে সাদিক কায়েম, এস এম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তাদেরকেও কিন্তু আন্দোলনের সময় সম্মুখ সারিতে বা সামনে প্রকাশ্যে দেখা যায়নি। তারা যখন শেখ হাসিনার 5 আগস্টের চলে যাওয়ার পরে সামনে এসেছে, তখন কিন্তু তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের আলোচনাও সমালোচনাও উঠেছিল যে এরা এতদিন কোথায় ছিল। তো সেই হিসাবে বিএনপির আলোচনা বা জামাত শিবিরের আলোচনা বা তাদের ক্রেডিট এই ইসে ডকুমেন্টারিতে স্থান না পাওয়ারই কথা। কিন্তু আমরা দেখলাম বিএনপিটা পেয়েছে। বিএনপির দলের বেশ কিছু ক্রেডিট এই ডকুমেন্টারিতে দেখানো হয়েছে। আর এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, অনেকে বলছেন যে হাদির বিষয়টা, ওসমান হাদির বিষয়টা ডকুমেন্টারিতে নেই কেন? ওসমান হাদির বিষয়টা ডকুমেন্টারিতে থাকার কথাও না, কারণ ওসমান হাদির 24 আন্দোলনের অভ্যুত্থানে কোনো ক্রেডিট আছে কিনা, তার কোনো কৃতিত্ব আছে কিনা আমার জানা নেই। কারণ ওসমান হাদি ইনকিলাব মঞ্চ গঠন করে সামনে এসেছিল 5 আগস্টের পরে। 5 আগস্টের আগে তার কোথাও কোনো অবদান, সেটা সমন্বয়ক হোক, সহ সমন্বয়ক হোক, বা পিছন থেকে নেতৃত্ব দেয়া হোক, কোথাওই আমরা এখন পর্যন্ত দেখিনি। তো যাই হোক, আমরা দেখলাম যে ডকুমেন্টারিতে কি তুলে ধরা হয়েছে আর বাস্তব আন্দোলনের সময় আমরা কি দেখেছিলাম। এবার আসি যে পয়েন্টটিতে, যে এই ডকুমেন্টারি তৈরি করেছে কে? ডকুমেন্টারিতে যা তুলে ধরা হয়েছে এটা কি ভুল না ইচ্ছাকৃত, পরিকল্পিত, কোনটা? ডকুমেন্টারি তৈরি করা হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে। তো এই ডকুমেন্টারি কি সেন্সর করা হয়নি? এই ডকুমেন্টারি কি এই প্রোগ্রামে শো করানোর পূর্বে একাধিকবার দায়িত্বরত কাউকে দেখানো হয়নি? এই ডকুমেন্টারি শেষ পর্যন্ত আসলে পাশ হলো কি করে? এত শ্রেণী পেশার মানুষ, এত সমন্বয়ক, সহ সমন্বয়কের কোনো ক্রেডিটই সেখানে দেয়া হলো না, এক কেন্দ্রিক বিএনপির ক্রেডিট সেখানে দেয়া হলো। এটি কেমনে সম্ভব? আমি মনে করি এটা কোনোভাবেই ভুল বলে চালিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। এটা পরিকল্পিত হয়েছে, এটা প্ল্যান ওয়াইজ হয়েছে। এবং সেই প্রোগ্রামে দেখলাম যে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন খুব উত্তপ্ত। তিনি এই যে জুলাই আন্দোলনের পক্ষে যারা, মানে এনসিপির যারা রয়েছে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা রয়েছে, তাদের প্রতি খুব ক্ষোভ ঝাড়ছেন। তিনি বলছেন যে আপনারা কি করেছেন শহীদদের জন্য, আহতদের জন্য, শহীদ পরিবারের জন্য কি করেছেন? আপনারা তো শহীদদের কবর পর্যন্ত বিক্রি করে খেয়েছেন। এই ধরনের তিনি বেশ কিছু আমি বলবো যে ঔদ্ধত্যপূর্ণ আচরণই সেখানে দেখিয়েছেন। পরবর্তীতে যদিও সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছেন। তো এখানে সালাউদ্দিন সাহেব একজন বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। তিনি যে একই সাথে জ্ঞানের অধিকারী, তার ভিতরে যে অনেক যোগ্যতা রয়েছে, ক্যাপাবিলিটি রয়েছে, সেটা তিনি দেখিয়েছেন। আর ইশরাক হোসেন যেটা দেখিয়েছেন সেটা কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য না। তাই আমি বলতে চাই যে এই ডকুমেন্টারিটি কোনোভাবেই জুলাইয়ের সাথে যায় না। তো এই ডকুমেন্টারি পক্ষপাতিত্ব হওয়ার কারণে গুগল নেট সার্চ করে আমি দেখলাম যে প্রতিটি দল আলাদা আলাদা করে ডকুমেন্টারি তৈরি করেছে। এনসিপি লিখছে যে ডকুমেন্টারি আমরাও তৈরি করতে জানি, তাদের একটা ডকুমেন্টারি সেখানে দেখলাম। এরপরে চরমোনাইর পিসাব বা তাদের একটা ছোট প্রোগ্রাম কর্তৃক দেখলাম তারাও তাদের মতো করে একটা ডকুমেন্টারি তৈরি করেছে। জামাত শিবিরও সম্ভবত দেখলাম একটা ডকুমেন্টারি তৈরি করেছে। তাহলে শেষ পর্যন্ত হলো যে একটা
অভ্যুত্থান হলো, একটা আন্দোলন হলো, সেই আন্দোলনটা কতটুকু স্বতঃস্ফূর্ত হয়েছে, এর পেছনে ম্যাটিকুলাস ডিজাইন আছে কিনা, ডিপ স্টেটের চাল আছে কিনা, সেগুলো ডিফারেন্ট আলোচনা। আমি শুধু স্পেসিফিক ভাবে এই আন্দোলনটাকে কেন্দ্র করে, এই অভ্যুত্থানটাকে কেন্দ্র করে আজকে কথা বলতে চাচ্ছি। তো সেখানে 2 বছরের মাথায় এসেই ডকুমেন্টারি ভাগ ভাগ হয়ে গেল কৃতিত্ব নেয়ার খেলায়। এই যে ক্রেডিট নেয়া, কৃতিত্ব নেয়ার খেলা, এটি কিন্তু এখন নতুন না, এটি কিন্তু আমরা সেই 24-এর অভ্যুত্থান পরবর্তী শেখ হাসিনা সরকার ভেঙে পড়ার পরপরই আমরা দেখেছিলাম যে জামাত শিবির মোটামুটি বিভিন্ন স্থানে তারা তাদের ক্রেডিট দাবি করে বসেছে। এনসিপি তারা তো ক্রেডিট দাবি করে বসে একটা দলই খুলে বসেছে, বা সেই সময়ের সরকারও বসেছিল। যদিও জামাত শিবির এতভাবে ক্রেডিট দাবি করার পরেও অবাক হয়েছি সেই দিন দেখলাম যে জামাতের আমির সাহেব বলেছেন যে আল্লাহর কসম, আমরা 24-এর আন্দোলনের কোনো ক্রেডিট কোনো সময়ই দাবি করিনি। তো এটা কোন আল্লাহর কসম তিনি কেটেছেন, কিভাবে কেটেছেন আমি বুঝলাম না। কারণ ক্রেডিট যদি কেউ দাবি করে থাকে, প্রথমত এনসিপি, তারপরে দ্বিতীয় স্থানেই আসলে জামাত শিবিরকে আমরা বিভিন্ন সময় দেখেছি। তো যাই হোক, এখন ফাইনালি এসে দেখলাম যে এই ডকুমেন্টারি বা প্রামাণ্য চিত্র সরকারি উদ্যোগে, একটা মন্ত্রণালয়ের উদ্যোগে হচ্ছে, আর তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন দল আলাদা আলাদা করে ডকুমেন্টারি তৈরি করেছে। এই হলো 2 বছরের মাথায় জুলাই অভ্যুত্থানের পরিস্থিতি। বাকি দিন তো বাকিই রয়ে গেছে। তো আলোচনা সংক্ষিপ্ত করার জন্য ডিরেক্ট কনক্লুশনে চলে যাই। কনক্লুশনে এসে যেটা বলতে চাই সেটা হলো যে এই যে বিএনপি ডকুমেন্টারি তৈরি করলো, ডকুমেন্টারিটা দেখলে মনে হচ্ছে যে বিএনপি আসলে এই অভ্যুত্থানের টোটাল কৃতিত্ব, টোটাল ইতিহাসটা আসলেই ছিনতাই করে নিয়েছে। তো বিএনপির যে প্রধান বা বর্তমান সরকার প্রধান তারেক রহমান, তিনি কি আসলে জানেন, তিনি কি জানতেন, বা তার ইচ্ছায় এটা হয়েছে, নাকি বিএনপির দলের এমপি, মন্ত্রী, প্রতিমন্ত্রী তারা আসলে তারেক রহমানকে অতিরঞ্জিত মাত্রায় বা অতিরিক্ত মাত্রায় খুশি করার জন্য এটি করেছেন? এই জায়গাটায় আমি আলোচনাটা আসলে টানতে চাচ্ছি যে কি হচ্ছে। বিগত শেখ হাসিনাকে যে ফ্যাসিবাদ, ফ্যাসিস্ট বলা হয়, বা তার শাসন আমলকে ফ্যাসিবাদী শাসন আমরা আমরা বলছি, আর সেটা তো একদিনে ফ্যাসিস্ট শেখ হাসিনা হয়ে উঠেছিল না, দীর্ঘ 15, 16, 17 বছরে হয়ে উঠেছিল। এবং এর জন্য অন্যতম দায়ী হলো শেখ হাসিনার আশপাশে আওয়ামী লীগের যে মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি, নেতাকর্মীরা ছিল তারা। এবং সেটা আমি বলছি না, আপনি আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা রয়েছে, যারা বিচক্ষণ আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছে, তাদের কাছে জিজ্ঞাসা করে দেখুন, তারাও বলে যে শেখ হাসিনাকে এই পর্যায়ে নিয়ে এসেছে তার আশপাশে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা ছিল তারা। তো এখন এই যে তারেক রহমান বিএনপির সরকারের বর্তমান প্রধান, তার আশপাশে এখন যারা আছে মন্ত্রী, প্রতিমন্ত্রী, তারাও আসলে অতিরিক্ত মোসাহিবি করছে না তো, অতিরিক্ত মাত্রার তারেক রহমানের আস্থাভাজন হওয়ার জন্য এগুলো করছে না তো, তারেক রহমানের প্রিয়ভাজন হওয়ার জন্য, আস্থাভাজন হওয়ার জন্য এইগুলো করে তারেক রহমানকে খুশি করতে চাচ্ছে না তো। তো এতে কি তারেক রহমান খুশি হবেন? আমরা তো দেখেছিলাম সেই সময় বলা হয়েছিল যে তারেক রহমান জানেন নাকি এই জুলাই অভ্যুত্থানের নায়ক আপনি। তো তারেক রহমান তো বিভিন্ন সময় বলেছিলেন যে না, এই আন্দোলনের একক কোনো আহ, কৃতিত্ব তিনি নিতে চান না, বা এই আন্দোলনের একক মাস্টারমাইন্ড কেউ আছে বলে তিনি দাবি করেন না, বা তারেক রহমানের বক্তব্য খুব উদারতার সাথে আমরা দেখেছি, তিনি কখনোই এই ক্রেডিট নিতে চাননি। তো তারেক রহমানের বক্তব্য বা তার অ্যাটিটিউড এক ধরনের দেখতেছি, আহ, জনবান্ধব দেখতেছি, তিনি এই ক্রেডিট পুরো জনগণকে দিচ্ছেন। আর একদিকে তাদের এমপি মন্ত্রীরা সব ইতিহাস ছিনিয়ে নিয়ে মনে হচ্ছে তারেক রহমানের পকেটে ভরে দিচ্ছেন। তো তারেক রহমান এই বিষয়গুলো খেয়াল রাখছেন কিনা, তারেক রহমান এই যে মোসাহিবি যে এমপি, প্রতিমন্ত্রী, মন্ত্রীরা করছেন, মোসাহিবিতে গলে যাচ্ছেন না তো? গলে গেলে ওই পূর্ববর্তী শেখ হাসিনার সরকারের ফ্যাসিস্ট হয়ে ওঠার পথ কিন্তু তাহলে এই সরকারের জন্য খোলা আছে। এখন সেটি দেখার অপেক্ষা যে তারেক রহমান এগুলো কিভাবে দিচ্ছে। তো দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে।